সো চাঁদ পৃথিবী থেকে হচ্ছে অনেক দূরে, আর কি আছে এত কিলোমিটার দূরে অবস্থিত, কত 3.9 × 10⁸ কিলোমিটার ডিস্টেন্সে আছে। ভাইয়া জাস্ট হচ্ছে একটা টেকনিক দেখাই দিব আর কি। চাঁদের ভর দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, নাইস। পৃথিবী ও চাঁদের মাঝে এমন একটি বিন্দু আছে যেখানে আকর্ষণ, চাঁদের আকর্ষণ বলের সমান, ফাইন। তাহলে এখানে ধরো m1 ধরে নেই, m2 ধরে নেই। সো বেসিক্যালি যে কোনো একটা বিন্দুতে যদি এমন কোনো মানে পয়েন্ট যদি থাকে যেখানে আমাদের ফোর্স কত হয়ে যাবে, 0 হয়ে যায়। আমরা লাস্ট ক্লাসে কি এরকম একটা প্রবলেম দেখাইছিলাম? দেখানো হয় নাই। আচ্ছা আচ্ছা, সো এখানে যেটা হয় যে এদিক থেকেও অ্যাট্রাকশন ফোর্স কাজ করে F1, এদিক থেকেও অ্যাট্রাকশন ফোর্স কাজ করে F2, এবং দুই দিকের টান যদি সমান সমান হয় তখনই আলটিমেটলি আমরা বলি যে ওইখানের ফোর্স 0 হয়ে গেছে। তাহলে F1 = F2 যদি হয়। আচ্ছা, সো টেকনিক হচ্ছে এখানে GM, এটা M1 এটা M2, মাঝখানে একটা অবজেক্ট বা বস্তু ধরো স্মল m ধরতেছি, তাহলে ক্যাপিটাল M1 স্মল m বাই পৃথিবী থেকে ডিস্টেন্স ধরে নিচ্ছি x, তাহলে x স্কয়ার্ড, আর ওদিক থেকে G ক্যাপিটাল M2 স্মল m বাই দিস মাইনাস x, তাহলে 3.9 × 10⁸ মাইনাস x হোল স্কয়ার। এবার এটা 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 কাটাকাটি করে দিতে পারি, আর এই x ওয়ালা রাশিগুলো লেফট সাইডে নিয়ে আসলাম। 3.9 × 10⁸ মাইনাস x হোল স্কয়ার বাই x স্কয়ার্ড, আর এদিকে রাখলাম হচ্ছে m2 বাই m1 স্কয়ার আছে, আর এগুলো নর্মাল। সো আমরা বোথ সাইড কি করে দিব, রুট করে দিব। ঠিক আছে, এখানে আমরা এটা ভ্যালিড করতে পারি, কারণ কি আমাদের নেগেটিভ ম্যাস নাই, তার মানে কোনো রিপালসিভ ফোর্স নাই, বিকর্ষণধর্মী বল নাই। তাহলে যদি এখানে ফোর্সের যে আমরা বলি নাল পয়েন্ট বা প্রশম বিন্দু, এই নাল পয়েন্টটা অবশ্যই m1 আর m2 এর মাঝেই হইতে হবে, মানে একটাই রেজাল্ট পসিবল। ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে যেটা হয় ইন কেস অফ চার্জেস, ইয়েস, একটা যদি প্লাস হয় একটা মাইনাস হয় তখন কিন্তু বাহিরের দিকে হওয়ার চান্স আছে। এই জন্য তখন আমাকে কি করতে হয়, যে রুট করতে পারি না, আমরা প্লাস মাইনাসের অ্যান্সার নিতে হয়। এখানে আমরা রুট করে ফেলতে পারি, নো প্রবলেম। সো এখান থেকে এরপর অ্যান্সার বের করে ফেলা যাবে হোপফুলি। সবার কি সেম রেজাল্টই আসছে? তাহলে কি অ্যান্সারে ভুল দেওয়া আছে? ও, তাহলে কিলোমিটার হবে। হচ্ছে হচ্ছে বই বই ওকে ওকে, তাহলে এখানে কি কে কে বসাইতে হবে? একটা রেড পেন থাকলে একটা লিখে দাও। আচ্ছা, এবার হচ্ছে 7-এ প্রবলেম ছিল তাই না? সরি 6 না 7? 7 6ও পারি নাই। তোমাদের কি 13 আসছে? -13 আসে। তোমাদের কত আসছে? 16। ও, অ্যান্সার দেওয়া হচ্ছে -8। ওয়াও, ঠিক আছে। জি এর মান বের করতে বলছে। আচ্ছা, এসআই এ আসে 16, আসে হচ্ছে এসআই। আচ্ছা ওয়েট, তাহলে জি এর ইউনিট কিসে থাকে বলো তো? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, এখান থেকে সিজিএস এ নিতে হলে ডাইন সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার, পার গ্রাম স্কয়ার। আচ্ছা, তাহলে নিউটন আর ডাইনের মধ্যে রিলেশনশিপ কি? 10⁵ এর। ইয়েস, তাহলে নিউটন আর ডাইন হচ্ছে 10⁵, মিটার আর মিটার স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, তার মানে 10⁴, আর কেজি আর গ্রাম হচ্ছে 10⁻⁻6 এরকম। তাহলে টোটাল ডিফারেন্স কত হওয়া উচিত অ্যাকচুয়ালি? কি বুঝেন নাই? আচ্ছা ওকে ওকে, ধরো নিউটন, 1 নিউটন হচ্ছে 10⁵ ডাইন। উল্টা লিখছি, ডাইন ছোট, ডাইন ছোট। তারপরে হচ্ছে 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, তার মানে 1 মিটার স্কয়ার হচ্ছে 100 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, মানে 10⁴ সেন্টিমিটার স্কয়ার।
ঠিক আছে। আর 1 গ্রাম হচ্ছে 1 কেজি, যেটা 1 কেজি হচ্ছে 1000 গ্রাম। সো এখানে তো পার কেজি স্কোয়ার আছে, সো পার কেজি স্কোয়ারের জন্য কত হবে 1 কেজি ইনভার্স 2 যদি হয়, এটার উপর স্কোয়ার ইনভার্স 2, তার মানে এটা 10 টু দি পাওয়ার 6 হয়ে যায়, 10 টু দি পাওয়ার -6 গ্রাম। জাস্ট ওই সামনে মাইনাস আছে, এই জন্য এটা মাইনাস দিলাম। নর্মাল স্কোয়ার করলে কত হইতো 10 টু দি পাওয়ার 6, এখন সামনে হচ্ছে পাওয়ারের আগে মাইনাস আছে, এই জন্য -10 টু দি পাওয়ার -6। বুঝতে পেরেছি? আচ্ছা, এই সবগুলো হচ্ছে যোগ করে দাও তো। 10 টু দি পাওয়ার 5 প্লাস 4 মাইনাস 6 কত আসে? টোটাল 13 আসে। 9 6 minus 1 3 আসে তো। 13 চলে আসবে। ও তাহলে অ্যানসার এখানেও অ্যানসারে ভুল দেওয়া আছে, শিটে অ্যানসারে ভুল দেওয়া আছে। ঠিক আছে, ফাইন, শিটে অ্যানসারে ভুল, ফাইন। আর এবার হচ্ছে হ্যাঁ 10^13 লিখে দিতে পারি, লিখে দাও। আর আরেকটা কোনটা? সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, সূর্যের ভর পৃথিবীর ভর এত গুণ, সূর্য পৃথিবীর সংযোগকারী রেখা, এগুলো পারবা ভাই, মানে টাইপ সেম। সো আমরা হচ্ছে আর এগুলো নিয়ে সময় নষ্ট না করি, চলেন আমরা নেক্সট টপিকে চলে যাই। গরম লাগতেছে, বন্ধ কেন করে দিলাম? ওকে, আচ্ছা, নেক্সট টপিকে হচ্ছে নামটা হলো, লিখো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, যেটা বেসিক্যালি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। ঠিক আছে, সো জাস্ট একটু পশ নেম, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি। আচ্ছা, সো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, লাইট এই দুইটা বন্ধ করলে কি বেশি প্রবলেম হয়? ঠিক আছে, থ্যাংক ইউ। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি জিনিসটা হচ্ছে এভাবে চিন্তা করবো আমরা। ধরো এই জায়গায় আমাদের একটা বড় ম্যাস আছে, ঠিক আছে, এই বড় ম্যাসটা ক্যাপিটাল এম আমরা ধরে নিচ্ছি, এবং এইটার আশেপাশে এইরকম একটা জায়গা জুড়ে, ধরো এটার আশেপাশে এরকম একটা জায়গা জুড়ে আমার ইফেক্ট আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের ইফেক্ট। মানে এর বাইরে কিছু থাকলে ওকে আকর্ষণ করে না, যখনই আমরা এটার ভিতরে ঢুকবো তার মানে হচ্ছে দেখবো এম হচ্ছে ওকে আকর্ষণ করা শুরু করতেছে। থিওরিটিক্যালি এই ফিল্ডটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, থিওরিটিক্যালি। তাহলে এই এম ভরের অবজেক্টটা, ধরো বাহিরে আমার ফিল্ডের মধ্যে বাইরে একটা ছোট স্মল এম ভরের অবজেক্ট যদি থাকে, সেটাকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান হবে কত? এফ টু দ্য সেন্টার, ঠিক আছে, এটার এফ পরিমাণ ফোর্সে কাজ করে, মানে বলে টানতে থাকে। এই এম যদি 1 কেজি হয়, তখন আমরা এফ কে বলি ই, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, চার্জেরটার মতো, মনে আছে? 1 কুলম ধনাত্মক, একক ধনাত্মক চার্জকে যেই বলে আকর্ষণ করে, এখানে হচ্ছে একক পরিমাণ ভরকে যেই বলে আকর্ষণ করে, সেটাকে আমরা কি বলতেছি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলছি। হ্যাঁ, পয়েন্ট ম্যাস, 1 কেজি পয়েন্ট ম্যাস। তাহলে কোয়েশ্চেন, মানে প্রবলেমের কাহিনীটা বুঝতে পারছি, এখানে টোটাল ঘটনাটা বুঝতে পারছি। তাহলে কি বলবো? আমরা বলবো এরকম যে কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কেজি বস্তু রাখলে তাকে যেই বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। ঠিক আছে, 1 কেজি বস্তু রাখলে তাকে যেই বলে আকর্ষণ করে সেই বলকেই আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলি। এবং টেকনিক্যালি আমি যদি দেখি তাহলে ই এর ফর্মুলা কি, তাহলে ই হচ্ছে দাঁড়ায় এরকম, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। স্মল আর লিখছি, হোয়াট ডাজ দ্যাট স্মল আর মিন? স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। আচ্ছা, এইখানে এম লিখবো কি? এম হচ্ছে ম্যাস বা ভর, কার? বড়টার, ম্যাস অফ আর্থ যদি ধরে নেই, পৃথিবীর কথা বলতেছি। আর আর হচ্ছে কেন্দ্র
থেকে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, কেন্দ্র থেকে দূরত্ব। এইটার ইউনিট কত ভাইয়াকে বলতে পারেন? এইটার একক হবে বেসিক্যালি আরেকভাবে হচ্ছে এই প্রকাশ করা যায় কিভাবে, এফ এফ তো তাহলে এফ বাই এম করলে তখন আমরা কি পাবো, ই পাবো, যে 1 কেজি ভরের জন্য যে পরিমাণ ফোর্স কাজ করে। ব্যাপারটা এরকম না যে এম কেজি ভরের জন্য ফোর্স কাজ করে হচ্ছে এফ, তাহলে 1 কেজি ভরের জন্য 1 কেজি ভরের জন্য ফোর্স কাজ করবে এফ বাই এম। এই এফ বাই এম সেটাও ই ইজ ইকুয়ালস টু এফ বাই এম। দুইটা দুই ক্ষেত্রে আমরা ইউজ করব। আমরা যদি এম গুলোর দিকে তাকাই বুঝাই দিচ্ছে এক্স্যাক্টলি টেস্ট চার্জ, আমরা এম এর দিকে তাকালেই বুঝবো। যদি বলা থাকে এরকম, ভাই এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে 5 কেজি ভরের একটা অবজেক্ট নিয়ে আসছো, সেটার উপরে ফোর্স কাজ করতেছে 10 নিউটন। অবজেক্ট নিয়ে আসছো তার মানে ওটা টেস্ট ম্যাস, ঠিক আছে, বা পয়েন্ট ম্যাস। তাহলে বাইরে থেকে যদি তুমি ভর নিয়ে আসো সেটাই স্মল এম, তো ইন দ্যাট কেস তোমাকে স্মল এম দেওয়া আছে আর হচ্ছে অ্যামাউন্ট অফ ফোর্স সেটা দেওয়া আছে, তখন ই ক্যালকুলেট করবো এই ফর্মুলা দিয়ে। আর যদি বলা থাকে যে দেখো 100 কেজি ভরের একটা বস্তু আছে, এই বস্তুটার থেকে 10 মিটার দূরত্বে প্রাবল্য কত, তাহলে এখানে তোমাকে অবজেক্ট, যেটা মেইন অবজেক্ট, বড় অবজেক্ট, ম্যাসিভ অবজেক্ট, সেটা দেওয়া আছে। 100 কেজি ভরের অবজেক্ট দেওয়া আছে, 100 মিটার ডিস্টেন্সে বা 10 মিটার দূরত্বে ক্ষেত্র প্রাবল্য কত। তাহলে আমরা বুঝবো কিভাবে, যদি ফোর্স দেওয়া থাকে এই ফর্মুলা ইউজ করতে হয়, আর যদি ডিস্টেন্স দেওয়া থাকে তখন আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হয়। আচ্ছা ম্যাথ দিয়ে বুঝাই দেই, ম্যাথ এক্সাম্পল দিয়ে দিব না। তাহলে ইউনিটটা যদি এটার দিকে তাকাই, এই ফর্মুলা ওই ফর্মুলা সেম জিনিস। এই এফ এর জায়গায় হচ্ছে অ্যাকচুয়াল ফোর্সের মান বসায় দিলে gm1 m2 বাই ডি স্কয়ার বা আর স্কয়ার বসায় দিলে আমরা এটা পাই। তার মানে এটা ওটা আলাদা কিছু না, প্রথম কথা, ঠিক আছে। ইউনিটটা কি দাঁড়াচ্ছে, নিউটন পার কেজি, কেজি কেজি নিউটন পার কেজি, তাহলে নিউটন পার কেজি অথবা মিটার পার সেকেন্ড স্কয়ার। ইয়েস, আমরা যদি এটাকে আর একটু ভাঙচুর করি তাহলে আমরা পেয়ে যাব মিটার পার সেকেন্ড স্কয়ার্ড, ঠিক আছে। এক্সাম্পল, একশো টন ভরের একটি অ্যাস্টেরয়েডের কেন্দ্র থেকে 5 কিলোমিটার উচ্চতায় ক্ষেত্র প্রাবল্য কত? হান্ড্রেড টন ভরের একটি অ্যাস্টেরয়েড এর কেন্দ্র থেকে 5 কিলোমিটার উচ্চতায় ক্ষেত্র প্রাবল্য কত? ইংলিশ কি লিখতে হবে? থ্যাংক ইউ। ফাইন্ড field intensity at 5 kilometer height of an asteroid of 100 ton mass. ওকে, এইটে এখানে দেখো তো ধারা, বলো তো এখানে কি কি দেওয়া আছে আমাকে একটু বলো। ফার্স্টে থেকে ম্যাস দেওয়া আছে, গুড, তাহলে দ্যাটস 100 টন। তারপর ডিস্টেন্স দেওয়া আছে স্মল আর 5 কিলোমিটার। কোন ফর্মুলা ইউজ করতে পারি? 1000 কেজি। কোনটা ইউজ করব? তাহলে gm বাই আর স্কয়ার ফর্মুলা। ডান, gm বাই আর স্কয়ার। তাহলে আমরা জানি E is equals to gm by r squared। তাহলে g এর ভ্যালু 6.67 into 10 to the power minus 11। ক্যাপিটাল M কত? M জানি 1 2 3 4 5 10 to the power 5, আর 5 কিলোমিটার মানে 5 into 10 to the power 3 squared। 2.68 into 10 inverse 13 মিটার পার সেকেন্ড স্কয়ার। ও আচ্ছা, হ্যাঁ, ডান। মিটার পার সেকেন্ড স্কয়ার ই এর ইউনিট লিখতে কেমন যেন লাগে। আচ্ছা, তাহলে এইটা গেল একটা টাইপ। এটা লিখতে এটা তুলতে ভাই আরেকটা প্রবলেম লিখে ফেলি। আরেকটা প্রবলেম এরকম হতে পারে যে ওই অ্যাস্টেরয়েডের সিমিলার টাইপের প্রবলেমই দিলাম।
আচ্ছা না, সিমিলার দিলে তো হবে না, লিখো একটি 50 কেজি ভরের স্যাটেলাইট 50 কেজি ভরের স্যাটেলাইট একটি গ্রহের 16 কিলোমিটার দূরত্বে গেলে 100 নিউটন বল অনুভব করে। ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত? দেখছো, সিম্পল প্রবলেম, এমসিকিউ টাইপের প্রবলেম। 50 কেজি ভরের একটা স্যাটেলাইট একটা গ্রহের 16 কিলোমিটার দূরত্বে গেলে 100 নিউটন বল অনুভব করে। ডিস্টেন্স ফ্রম সেন্টার, বাট ডিস্টেন্সের কি দরকার আছে? দরকার নাই। একটা স্যাটেলাইট অফ 50 কেজি mass feels 100 নিউটন ফোর্স। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, 50 কেজি ভরের স্যাটেলাইট 100 নিউটন বল অনুভব করে। তাহলে তোমাকে ক্ষেত্র প্রাবল্য বের করতে বলছে। ফাইন ই কত? F/m, তাহলে ফোর্স হচ্ছে 100 নিউটনস, m হচ্ছে 50 কেজিস, দ্যাট ইজ 2 নিউটন পার কেজি। এই যে নিউটন পার কেজি লিখতেও শান্তি লাগে, বাট মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেরি ভেরি স্যাড। ওইটা একটু জ্ঞানজাম, বাট আমরা ধরে নিচ্ছি যে গোল। ঠিক আছে, আমরা কত কিছু গোলগাল ধরে নিব এই চ্যাপ্টারে। আমরা তো ইভেন পৃথিবীর আশেপাশে চাঁদ ঘুরতেছে সেটার ব্যাসার্ধই তো গোল ধরে নেই, আর কি করার। আচ্ছা চলো একটু সামনের দিকে যাই এখন। আচ্ছা ওকে, এখন একটু দেখো খেয়াল করে যে আমরা যদি পৃথিবীর কথা কনসিডার করি এবং পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠে ই কত সেটা ক্যালকুলেট করি, তাহলে দেখো কত আসবে। পৃথিবী পৃষ্ঠে আমার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, অ্যান্ড তাহলে ই এর যে ভ্যালু আসবে সেটা আসবে gm/r²। এটা খুব পরিচিত একটা ফরম্যাট না আমাদের। এই জিনিসটাকেই দেখো আমরা কি হিসেবে প্রকাশ করি? জি হিসাবে। সো বেসিক্যালি ম্যাথমেটিক্যালি জি মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ আর ই অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এই দুইটা সেম রাশি। ঠিক আছে, দুইটা হচ্ছে সেম রাশি, শুধু সারফেসে না, যে কোনো জায়গাতেই। সারফেসে নিয়ে এসে দেখাইলাম কেন, এখন সূত্রটা পরিচিত লাগতেছে, এই জন্য সারফেসে নিয়ে আসছি। বুঝতে পারছি? তাহলে জি আর ই সেম রাশি। ই এর যেই নিউমেরিক্যাল ভ্যালু সেটাই হচ্ছে জি, যদিও ফিজিক্সে বা বাই ডেফিনেশন দুইটা কিন্তু এক জিনিস না। একটা হচ্ছে 1 কেজি ম্যাসের উপরে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, আর আরেকটা হচ্ছে প্রতি সেকেন্ডে উপর থেকে ফ্রি ফল করলে প্রতি সেকেন্ডে কতটুকু এক্সেলারেশন হচ্ছে। ঠিক আছে, সো ম্যাথমেটিক্যালি দুইটা সেম জিনিস না, মানে ডেফিনেশন বা ফিজিক্স ওয়াইজ দুইটা সেম জিনিস না, বাট মানের দিক থেকে দুইটা কি সেম। এটার মান, এটা বের করার জন্য যেই রাশিটা দাঁড়াইছে ওইটা বের করার জন্য কি সেম রাশিটাই আমরা বের করতে পারতেছি। তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণ লিখে ফেলি। অভিকর্ষজ, কারো কোয়েশ্চেন আছে কি? কোয়েশ্চেন থাকলে করে ফেললো ভাইয়া। অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বা এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, তাহলে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা আমরা বের করছিলাম অন্য আরেকভাবে। ছোটকালে ক্লাস 8-এ থাকতে দেখো তো এই ফর্মুলাটা দেখছিলাম যে F = mg। ঠিক আছে, আবার F মানে হচ্ছে gm/r² = mg। সো তখন mm কেটে দিয়ে তখন বলছি g =
gm/r², তাই তো? যেভাবেই বের করি আমরা ওই যে জি ক্যালকুলেট করেছি সেটা ছিল কার জন্য? সেন্টারের, সরি সারফেসের জন্য, মানে একদম সারফেসের পৃষ্ঠতল, ঠিক আছে? পৃষ্ঠতলে জি এর যে মান সেটা ছিল হচ্ছে এই যে gm/r², ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু ভেরিয়েশনস হয়। কি কি ভেরিয়েশনস হয়? জি এর আমরা তিনটা রিজনে হচ্ছে ভেরিয়েশন দেখব। একটা হচ্ছে যদি সারফেস থেকে উপরে উঠে যাই, একটা যদি আমরা গভীরে ঢুকে পড়ি, আর আরেকটা হচ্ছে পৃথিবীর যে আহ্নিক গতি আছে, রোটেশন, ঠিক আছে, ডিয়ারনাল মোশন, যেটা আহ্নিক গতি, ওইটার কারণেও হচ্ছে দেখবো যে জি এর কি হয়, ভেরিয়েশন হয়। সো তিনটা রিজন আমরা দেখব। আর ছোটকালে পড়ে আসছিলাম যে শেপ হ্যাজ এ ফ্যাক্টর, পৃথিবীর যে শেপ আছে, পৃথিবীর শেপও জি এর উপর একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এত চ্যাপ্টা না, বাট চ্যাপ্টা, পৃথিবী চ্যাপ্টা, ঠিক আছে? সো পৃথিবী যদি চ্যাপ্টা হয় তাহলে এখানে দেখো এটা যদি সেন্টার হয় তাহলে এক্সট্রিম দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে একদম দেশ, যেটাকে আমরা বলি ইকুয়েটর রিজিয়ন বা মানে বিষুবীয় অঞ্চল, আর আরেকটা হচ্ছে মেরু বা পোল, ঠিক আছে? সো পোলে আমার আর এর ভ্যালু হয়ে যায় মিনিমাম, আর যদি মিনিমাম হয়, এখানে তাকাও যে আর যদি কমে যায় জি এর ভ্যালু বেড়ে যায়। তার মানে যেখানে আর মিনিমাম ওই পয়েন্টে জি কি আসলে ম্যাক্সিমাম। তাহলে মেরুতে জি এর ভ্যালু সবচেয়ে বেশি। আবার যেখানে হচ্ছে আর এর ভ্যালু বেড়ে যাচ্ছে, তার মানে জি এর ভ্যালু কমে যায়। ডিনোমিনেটর বেড়ে গেলে রেজাল্ট কমে যায়, তাহলে জি কমতেছে, মানে জি মিনিমাম। এবং আমরা বাংলাদেশিরা হচ্ছে কোথায় থাকি বলতো? ইকুয়েটরে। বাংলাদেশ কিন্তু একদম ইকুয়েটর বাংলাদেশের উপর দিয়ে গেছে বেসিক্যালি। সো আমরা একদম খুব গরম একটা জায়গায় থাকি, ঠিক আছে? অ্যান্ড আমাদের আগে, আমি জানি না তোমাদের বই এখন লেখা থাকে কিনা, আমাদের আগে বইগুলোতে লেখা থাকলো যে বাংলাদেশ হচ্ছে আবহাওয়ার দিক থেকে খুবই ভালো, নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ ইজ দ্য ওয়ার্স্ট এরিয়া ইউ ক্যান লিভ ইন, ঠিক আছে? নাতিশীতোষ্ণ হচ্ছে সবচেয়ে বাজে জায়গা। এই যে হিউমিডিটি এত বেশি এই জায়গার, তুমি জাস্ট দেখবা বাসা থেকে বের হয়েছো আর কালো হয়ে গেছো, ঠিক আছে? মানে আরো কালো। ওইটা তো হিউমিডিটি, নো 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 নো, ঠিক আছে? ওইটা ভালো থাকতো যদি এয়ার এত পলিউটেড না হইতো। হিউমিডিটির কারণে তোমার ঘাম আটকে থাকে স্কিনের মধ্যে, এন্ড দেন দুনিয়ার যত ময়লা ধুলা আছে সব হচ্ছে এসে লাগা থাকে। না, ঠিক আছে, ওকে। আরো খেয়াল করে দেখো যে যদি হিউমিডিটি কম থাকতো তাইলে ধুলা এত আটকাইতো না বডিতে, ঠিক আছে? বুঝছেন? সো হিউমিডিটির দোষ। আচ্ছা চলেন সামনের দিকে যাই। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার স্কিনকে হিউমিড বানাইতে পারো, মানে ইউ ক্যান অ্যাপ্লাই সামথিং, ময়শ্চারাইজার এন্ড এভরিথিং, এনিথিং, তুমি হচ্ছে হিউমিড বানাইতে পারো। ডিহিউমিডিফায়ার কোনো কিছু নাই যেটা লাগায় রাখলে তোমার হচ্ছে মানে হিউমিডিটি কমাইতে পারবা, বুঝছেন? আর এই যে হিউমিডিটি নিয়ে কান্নাকাটি করে না, হিউমিড জায়গার মানুষজন কালো, আফ্রিকা, উগান্ডা, বাংলাদেশ, ঠিক আছে? আই এম জাস্ট সেইং আর কি। আর না, নো নো নো, ডোন্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ, ঠিক আছে? আর 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 হচ্ছে তুমি দেখো যে এই জায়গাগুলো ড্রাই, যেমন ধরো ওই যে ওই দিকটা ওয়েস্টার্ন, ঠিক আছে? ওদিকের চামড়াও হচ্ছে একটু অন্যরকম। সাদা কেন ওয়েস্টার্ন? বাই দ্য ওয়ে একটা জিনিস কি খেয়াল করছে, এখন আমেরিকান, ইংল্যান্ডের বেশিরভাগ মানুষই যে ওই যে মানে ব্ল্যাক হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে বেশিরভাগ না, বাট দ্য পিপল যারা হচ্ছে যাদেরকে দেখা যায়, হ্যাঁ। Oh no 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 no, that's a dangerous word. That's a dangerous word. N-word. চলেন সামনে যাই। আচ্ছা ওকে, আমরা লিখবো G above Earth surface.
পৃথিবী পৃষ্ঠ থেকে মানে পৃষ্ঠের উপরে জি এর মান, ঠিক আছে, পৃষ্ঠের উপরে জি এর মান, দিস ইজ সুপার সিম্পল, সো আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না। সারফেসের উপরে বলতে যেটা বুঝাচ্ছি, ধরো তুমি এই যে এখানে সেন্টার থেকে রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে আর, কিন্তু তুমি হচ্ছে কোনো একটা পাহাড়ের উপরে উঠছো বা স্যাটেলাইট দিয়ে এরকম কোনো একটা পয়েন্টে চলে গেছো, ঠিক আছে। সো এই যে এই পয়েন্টে চলে আসলাম, এইটা হচ্ছে সারফেস থেকে এইচ উচ্চতায়, সারফেস থেকে এইচ উচ্চতায়। যদি সারফেস থেকে এইচ উচ্চতায় থাকে তার মানে সেন্টার থেকে হচ্ছে আর প্লাস এইচ টোটাল ডিস্টেন্স। এবং আমরা যদি এখানে তাকাই তাহলে খেয়াল করে দেখো, অ্যাকচুয়াল অরিজিনাল ফর্মুলাতেই ডিস্টেন্স বলতে বোঝানোই হয়েছে কি কেন্দ্র থেকে দূরত্ব। তার মানে আমাদের জন্য আসলে তেমন ভাবা চিন্তা করার কিছু নাই। লেটস সে এই পয়েন্টের জি কে আমরা জি প্রাইম দিয়ে এক্সপ্রেস করলাম, তাহলে জি প্রাইম হবে জি এম বাই স্মল আর স্কয়ার, হুইচ ইজ আর প্লাস এইচ স্কয়ার, ঠিক আছে। জি প্রাইম হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ স্কয়ার, এরকম, ঠিক আছে, ডান। অ্যান্ড এইটা তো আমরা ফর্মুলা হিসেবে অবশ্যই ইউজ করতেই পারি। কোনটা কি মনে হয় আর লিখে দিতে হবে না। এইচ হচ্ছে সারফেস হাইট, বেসিক্যালি আমরা বলবো এটাকে, ঠিক আছে, হাইট বা অ্যালটিটিউড, ঠিক আছে, অ্যালটিটিউড অথবা উচ্চতা। কোথা থেকে? উচ্চতা হচ্ছে পৃষ্ঠ থেকে, পৃষ্ঠ থেকে, ফ্রম দ্য সারফেস, ঠিক আছে। আর হচ্ছে ব্যাসার্ধ, আর লিখলাম না, জি এর ভ্যালু, এম এর ভ্যালু সবকিছুই আমরা জানি। এখান থেকে আরেকটা জিনিস একটু দেখতে চাই যে জি প্রাইম আর জি এর মধ্যে রিলেশনশিপ কি। ধরো জি দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে উপরে পাবো জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ওভার জি এম বাই আর স্কয়ার। সো এটা কাটাকাটি চলে যায়, আর স্কয়ার উপরে চলে আসে, আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে। আমার কাছে দিস ইজ এ ভেরি গুড ফরম্যাট, ঠিক আছে। এটা মনে রাখলে মোটামুটি ভাবে আমরা জি প্রাইম আর জি এর মধ্যে কম্পেয়ার করতে পারবো, ঠিক আছে। সুন্দর করে যদি লিখি এরকম এভাবে আসবে, আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার, অথবা টোটালটা দিয়ে স্কয়ার দিয়ে দিলে ইন্টু জি। ওকে, চলেন একটু গ্যাঞ্জাম করি। আচ্ছা, তুলে নেন। দ্বিপদী বিস্তৃতি আছে আপনাদের সিলেবাসে, বাইনোমিয়াল এক্সপ্যানশন। তোমাদের না ফুল সিলেবাস? আচ্ছা, গুড। কেন ইনফিনিটি? হ্যাঁ, থিওরিটিক্যালি ইনফিনিটি কেন? এফ বসায় দাও, F0 বসাও, নিচে আর না, তাহলে ওই যে জিরোটা নিচে চলে আসে। আর যদি বের করতে চাও, লুক এট হিয়ার, এই যে এটার দিকে তাকাও, ই যদি 0 হতে হয় তাহলে E0 বসায় দিলা, তাহলে বের করতে চাই কি আর, হ্যাঁ, তাহলে আর এখানে চলে আসবে, ই নিচে চলে যাবে, দ্যাট ইজ ই কত 0, নিচে 0, তাহলে কত? ইনফিনিটি, সিম্পল। আচ্ছা, এবার একটু এখানে তাকাই, ওকে, পরে এখানে তাকাই ভাইয়ারা, কথা না, দেখো যাবো এখন, ঠিক আছে। সো একটু ঠান্ডা মাথায় দেখেন, কাহিনী হচ্ছে আমরা স্কয়ার লিখলাম, জি লিখলাম, স্কয়ার বাইরে নিয়ে গেলাম, উপরে আর, নিচে আর প্লাস এইচ, ঠিক আছে। এক কাজ করি, আর দিয়ে উপরে নিচে ভাগ করে দিব, ওকে। তাহলে আর দিয়ে উপরে নিচে ভাগ করলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 1 প্লাস এইচ বাই আর স্কয়ার জি। আচ্ছা, এবার এটা উল্টায় দাও,
মানে উপরে 1 তো রাখার দরকার নাই। যদি এটা উল্টায় দেই তাহলে we will have 1 plus h by r inverse 2g, আর এটা হচ্ছে কি g প্রাইম। এখন এই ফরম্যাটেও মুখস্থ বা মনে রাখতে পারি আমরা। এই ফরম্যাটটাও দেখো, h হাইট জানো, আর যদি জানো বসায় দিলে g চলে আসে। Yes, we also know this, এটাও আমরা জানি। ওকে, এটাও আমরা জানি যে কোনো একটা বসায় দিলে চলে। বাট আমরা যেটা করতে পারি, মানে বইয়ের মধ্যে যেটা করছে, এইখানে আছে একটু পাকনামি করছে, এইটারে বাইনোমিয়াল এক্সপ্যান্ড করছে, দ্বিপদী বিস্তৃতি করছে। তো তোমাদের কাজ হবে নেক্সট ক্লাসে এটা দ্বিপদী বিস্তৃতি লিখে নিয়ে আসো। ওকে, পারবেন? ওকে, পারবেন বলতে কি, বই খুলবা, ইনভার্স 2 এরটা করো নাই। আচ্ছা, সো লেটস সে আমরা ধরে নিব দিস ইজ 1 প্লাস x, এটাকে ধরবো কি 1 প্লাস x। তাহলে 1 প্লাস x ইনভার্স 2 এর জাস্ট বিস্তৃতিটা দেখে ওই যে x এর জায়গায় কি কি বসাবো, h বাই r বসাবো। বসালে দেখবো যে আমার মানে পরেরটা পরে নেক্সট ক্লাসে, ঠিক আছে? এটা করে নিয়ে এসে জাস্ট মানে তোমরা সবাই একটু ট্রাই করবা ম্যাথ বইটা খুলে এটার বিস্তৃতিটা কত হয় দেখে এটা লেখার জন্য, ঠিক আছে? 3 পদ 4 পদ লিখলেই চলবে, পুরোটা লেখার দরকার নাই। বলেন। ইয়েস, হোয়াট? ও মানে নিচে লিখবা 1 বাই লিখে নিচে পুরোটা লিখবা, মানে হচ্ছে g prime equals to a into g না, সো আমি যদি g equals to g prime, আমরা তো বের তো করতে চাচ্ছি g prime, ঠিক আছে? আর এক্সপ্যান্ড করব নেক্সট ক্লাসে, বুঝবা যে কেন এটা করতে বলতেছি। ওকে, আচ্ছা, এটাই ওই যে বললাম না যে পাকনামি করছে এখানে, মানে বাইনোমিয়াল এক্সপ্যান্ড করলে যেটা হয়, এখানে h এর ভ্যালু তো বেসিক্যালি r এর থেকে অনেক ছোট। এখন নর্মাল h বাই r পর্যন্ত মানা যায়, ঠিক আছে? কিন্তু যদি h বাই r হোল স্কোয়ার হতে থাকে তখন এটার ভ্যালু আরো কি হতে থাকে, ছোট। মানে h বাই r ইজ অলরেডি 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে? সো যেগুলো স্কোয়ার এন্ড কিউব যে ভ্যালুগুলো আসবে সেগুলোকে আমরা কি করে দিতে পারি, এলিমিনেট করে দিতে পারি। এলিমিনেট করে দিলে আমরা জাস্ট এরকম একটা মান পাবো 1 মাইনাস 2h বাই r ইন্টু g। সো এরকম একটা ভ্যালু পাবো, g প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই r ইন্টু g। এই যে দেখো এখানে স্কোয়ার আছে, 2 বার r এর ভ্যালু বসানো লাগে। সো অনেকের কাছে এটা অনেক পেইন। তুমি যদি এমসিকিউতে তোমাকে বলে যে 7 কিলোমিটার উচ্চতায় হচ্ছে কোনো একটা জিনিস রাখা আছে, জি প্রাইমের ভ্যালু কত, তখন উই ক্যান ইউজ দিস ফর ফাস্টার ক্যালকুলেশন, ঠিক আছে? যদিও দিস ইজ নট অ্যাকিউরেট, ঠিক আছে? অনেক ঝামেলা, একদমই সেম আসে না, অনেক ঝামেলা। এন্ড আমি হচ্ছে বলবো, মানে আমি বলবো যে এটা কখনো ইউজ না করার জন্য, ঠিক আছে? এটা কখনোই ইউজ না করার জন্য। বাট স্টিল বইয়ের মধ্যে আছে, যেন দেখে ভয় না পেয়ে যাও, আর যদি কষ্ট না পাও যে ভাইয়া আমাদেরকে এই ফর্মুলাটা পড়াইলো না, এই জন্য হচ্ছে দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন আমরা হচ্ছে ওই যে ভেতরে ঢুকলে, পৃথিবীর ভেতরে ঢুকলে কি হবে দেখবো, আর আহ্নিক গতি বা ডিয়ারনাল মোশনের জন্য যেটা, সেটা দেখবো, ঠিক আছে? আজকে ONSW থাকতেছে না, আজকে পর্যন্তই।